আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আজকের হিসাব বিজ্ঞান নবম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বে 8টা ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে এবং ইংরেজি সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো হিসাব বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 2021-22-এর আজকের যে টপিকটা আমি পড়াবো, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। কারণ প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে হলেও কোশ্চেন করে, কিন্তু এই টপিকটা তোমাদের কাছে নতুন। কারণ এখানে তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে ক্যালকুলেটর ছাড়াই, পার্সেন্টেজ হিসাবপাতি করতে হবে ক্যালকুলেটর ছাড়াই, কারণ তোমাকে এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না। তো অধ্যায়টার নাম হচ্ছে গিয়ে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েটে করে থাকবা যে বিশদ আয় বিবরণী নামে একটা অধ্যায় বা একটা টপিক আছে, যেটা একটা ম্যাথ। তো সেই ম্যাথটাতে কী করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, তারপরে সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হয়, মোট মুনাফা, নেট মুনাফা ইত্যাদি। তো সেটারই শর্ট ফর্ম হচ্ছে এই অধ্যায়টাতে আছে। তো প্রথমে আমরা একটা কোশ্চিন দিয়ে এই অধ্যায়ের ক্লাসটা আমরা শুরু করব। তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কোশ্চিন, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ মাল 30,000 টাকা, ক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 1 লক্ষ টাকা। বিক্রয়ের ওপর মুনাফা 25% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনে আসছিল। তো নিচে দেখো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অপশন দেওয়া আছে 4টা। এই 4টার ভিতরে তোমার কোনটা সঠিক হবে তোমাকে বের করতে হবে ক্যালকুলেটর ছাড়াই। তো তোমরা দেখো যে প্রারম্ভিক মজুদ মাল কত আছে, 30,000 টাকা আছে। কি প্রারম্ভিক মজুদ মাল। ক্রয় কত আছে, 2 লক্ষ টাকা। বিক্রয় কত আছে, 1 লক্ষ টাকা। এবং এই বিক্রয়ের ওপরই কত পার্সেন্ট মুনাফা, 25% মুনাফা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে তোমাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, তারপরে তোমাকে বিক্রয়ের মুনাফা বের করতে হবে, তারপরে যোগ বিয়োগ করে সমাপনী মজুত পণ্য বের করতে হবে। তো চলো আমরা ছোট্ট একটা ক্যালকুলেশনটা করি, দেন আমরা তোমার এটা ধারণায় তুমি বুঝতে পারবা কী টাইপের কোশ্চিন তোমার হয় এই অধ্যায় থেকে। ঠিক আছে, তাই আমি এই কোশ্চিনটা দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা নিচের দিকে করি, দেখো। তো প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কোন কোন টপিকের সাথে যোগ করা হয়। প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ দিয়ে টোটাল যোগ করলে যে অ্যামাউন্টটা তুমি পাবা সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা এরকমভাবে হবে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা কী হবে, যে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা কেমনে নির্ণয় করতে হবে, এই যে এই অ্যামাউন্টটা তোমাকে এই টোটাল লাইনটা যোগ করতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য ওর সাথে যোগ করতে হবে ক্রয়, তারপরে ক্রয় সংক্রান্ত যদি কোনো খরচ থাকে, প্রত্যক্ষ খরচ যেমন আমদানি শুল্ক, ভাড়া, এগুলান সব। ওকে, তো মনে করো এখানে দেওয়া আছে কি 30,000 টাকা প্রারম্ভিক মজুদ পণ্য, তাহলে 30,000 টাকা। ক্রয় কত দেওয়া আছে, 2 লক্ষ টাকা। তাহলে তোমার টাকার পরিমাণটা কত হলো, 2,30,000 টাকা, তাই না? তাহলে এই 2,30,000 টাকা কি পাইলা তুমি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইলা। তাহলে তোমার একটা অ্যামাউন্টও ঠিক, বাট এখন তোমাকে বের করতে হবে কি বলছে, সমাপনী মজুত পণ্য বের করতে হবে। তো আমরা নর্মালি কি করি, প্রথমে বিক্রয় লিখি, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করলে সমাপনী মজুতটা বের করি। তাহলে আমাদের বিক্রয় কত আছে, এখানে 1 লক্ষ টাকা আছে। তাহলে এটার উপর তোমাকে কি করতে হবে, মুনাফা বের করতে হবে। তারপরে তুমি গেছি এই মজুত পণ্যটা বের করতে পারবা, সমাপনী মজুত পণ্য। তাহলে মুনাফাটা বের করব কেমনে, আচ্ছা। তো মুনাফাটা হবে তোমার 1 লাখ টাকার ওপর, যেহেতু এখানে কত দেওয়া আছে, 1 লাখ টাকা দেওয়া আছে। তাহলে এই 1 লাখের ওপর 25%, তাহলে 25% বলছে, তাহলে 25টা ওপরে থাকবে, নিচে থাকবে 100।
যেটা পার্সেন্ট বের করতে বলবে সেটা উপরে থাকবে আর 100 নিচে থাকবে। তাহলে এই শূন্য কেটে গেল, এটা কেটে গেল। তাহলে 25-এর সাথে তুমি যদি 1000 গুণ করো তাহলে কত হবে? তোমার অ্যাকচুয়ালি 25,000 টাকা হবে, তাই না? এটা গুণ করলে কত হচ্ছে? 25,000 টাকা হচ্ছে। তাহলে তোমার মুনাফা কত টাকা হচ্ছে? এটা তোমার কি মুনাফা বের হলো। তাহলে তোমার বিক্রয় কত ছিল সেটা এখন বের করতে হবে। তাহলে বিক্রয় ছিল, বিক্রয় থেকে তুমি যদি মুনাফা মাইনাস করো তাহলে তুমি কি পাবা? সেটা হবে বিক্রিত পণ্যের ব্যয় পাবা। বিক্রিত পণ্যের ব্যয় পাবা। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রয় থেকে তুমি যদি মুনাফা বাদ দাও তাহলে তুমি বিক্রিত পণ্যের ব্যয় পাবা। তাহলে সেটা কেমনে? বিক্রয় আছে 1 লক্ষ, মুনাফা পাইলাম আমরা 25,000, তাহলে মাইনাস করলে কত হবে? 75,000, তাই তো? তাহলে এটা তুমি কি পাইলা? বিক্রিত পণ্যের ব্যয় পাইলা। তাহলে তোমার অ্যাকচুয়ালি কোন কোন আইটেম তোমার বের হলো সেটা এখন দেখো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইছো 2,30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় পাইছো 75,000 টাকা, তাই তো? তাহলে এই দুইটা টাকা তুমি এখন কি করবা? মাইনাস করবা। মাইনাস করলে তুমি পাবে অ্যাকচুয়ালি সমাপনী মজুদ পরিমাণ। তাহলে সমাপনী মজুদ পরিমাণ সেটা কেমনে হবে? সেটা হচ্ছে এই যে টোটাল যে তুমি পাইছো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটার থেকে তুমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও তাহলে তুমি পাবা সমাপনী মজুদ পণ্য। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তাহলে 2,30,000 মাইনাস 75,000, তাহলে তোমার টাকা কত হবে? 1,55,000, ঠিক আছে? তাহলে তোমার এই 1,55,000 টাকা কি সমাপনী মজুদ পণ্য। তাহলে তোমার অ্যান্সার দেখো এবার ক নম্বরে হয় নাই, খ নম্বরে দেখো 1,55,000 টাকা আছে, তাই তো? তাহলে তোমার অ্যান্সার খ। তো এই একটা ধারণা দিয়ে তুমি বুঝতে পারছো যে অধ্যায়টা একটু ক্রিটিক্যাল, বাট অঙ্ক কিন্তু সিম্পল। যদিও তোমাকে অনেক কয়টা সূত্র এখানে মাথায় রাখতে হবে। যত বেশি তুমি অঙ্ক সলভ করবা তত বেশি তুমি মাথায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। তো এটা দেখো তোমরা যে যদি বিক্রয়ের পরিমাণ 16,800 টাকা হয়, কত? বিক্রয়ের পরিমাণ 16,800 টাকা হয় এবং ক্রয় মূল্যের ওপর মুনাফার হার 12% হয়, তবে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে কী বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলছে। তোমার এখানে বিক্রয় দেওয়া আছে, বিক্রয়ের তারপর মুনাফা বের করতে হবে, তাহলে তুমি পাবা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো তোমাকে আগে প্রথমে বের করতে হবে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার 12%। তো এইটা বের করাটা হয়তো বা তোমার কাছে টাফ মনে হলেও আমি সহজে বুঝিয়ে দেব, কারণ আমি আপাতত এটা এই এক্সাম্পলটা সলভ করে দিই, দেন তুমি কিভাবে এইসব অ্যামাউন্টগুলো তোমাকে বের করতে হবে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিব। তো সেটার জন্য তোমাকে কি করতে হবে? এই যে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার 12% হয়, তবে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, ঠিক আছে? তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর যদি মুনাফার হার 12% হয় তাহলে বিক্রয়ের ওপর কত পার্সেন্ট হবে, তাহলে তোমাকে সেটা বের করতে হবে। তো সেটা বের করার নিয়ম আছে একটা, সেটা হচ্ছে তোমরা হয়তো বা জেনে থাকবা। তো এখানে আমরা একটা সূত্র লিখলাম, সেটা দেখো যে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার যদি 12% হলে বিক্রয়ের ওপর কত হবে। প্রশ্ন যদি এভাবে থাকে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 12% হলে তোমাকে বিক্রয়ের ওপর মূল্য বের করতে হবে কত পার্সেন্ট, তাহলে তুমি কি সেই অঙ্কটা সলভ করতে পারবা, আদারওয়াইজ তুমি অঙ্ক সলভ করতে পারবা না। তো তার জন্য সূত্র হচ্ছে যদি ক্রয় মূল্যের ওপর বলে তাহলে 100 গুণ হার করতে হবে। তাহলে 100 গুণ হার মানে কত? 12%, তাহলে এটা 12 গুণ করতে হবে, ডিভাইডেড বাই কী করতে হবে? 100 প্লাস হার, তাহলে 100 সাথে তোমাকে এই 12 যোগ করতে হবে, তাহলে তোমার কত হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? 1200, তারপরে এখানে কি, এখানে তোমাকে ভাগ করতে হবে 10/12, তাই না? তাহলে 112, তাহলে তোমার কত হবে? অ্যাকচুয়ালি অ্যামাউন্ট হবে 10.71%। তাহলে তোমার ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে বিক্রয়ের উপর মূল্য কত হচ্ছে? 10.71%।
এটা তুমি বিক্রয়ের মূল্যের উপর হার পাইলা, তাহলে এই হারের উপর কী করবা, এই যে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে 16,800 টাকা, এটার উপর তোমাকে ধার্য করতে হবে। তাহলে তুমি পাবা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সেটা বের করার প্রসেসটা হচ্ছে 16,800 মাল্টিপ্লাই কী করতে হবে 10.71%। তাহলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না, তোমাকে এখানে একটা পন্থা অবলম্বন করতে হবে। সেটা আমি বলে দিই, যদি এরকম বলছে তো তাহলে তোমাকে হিসাবপাতি এরকমভাবে করতে হবে। 16,800 সাথে গুণ করবা 10.71 ডিভাইডেড বাই 100, সরি 100 হয়ে গেছে। তাহলে তুমি এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে দেবে। কাটা যাওয়ার পর এই 168 সাথে 10.71 গুণ করবা। তাহলে গুণ করলে তোমার যে অ্যামাউন্টটা তুমি পাবা সেটা হচ্ছে কি পাবা, তাহলে 1800 টাকা পাবা, তাই না? তাহলে তোমার হচ্ছে গিয়ে 1800 টাকা। ওকে, তাহলে এই যে 1800 টাকা পাইলা তুমি কার সাথে গুণ করতে হবে, এই যে 168 সাথে 10.71 গুণ করতে হবে। তাহলে গুণ করলে তুমি পাবা হচ্ছে 1800 টাকা। ওকে, এখন গুণটা আমি দেখাচ্ছি না, আর তুমি এগুলো সহজে পারবা যেহেতু তুমি করে থাকবা আগে থেকেই। তাহলে তুমি যে মুনাফাটা পাইলা এটা এখন কি করতে হবে, যে টাকাটা ছিল 16,800 টাকা, 16,800 টাকা এখান থেকে কি করতে হবে, এই 1800 টাকা মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করতে হবে কেমনে, মাইনাস তো সহজে জানো, তাহলে কত হবে 15,000 টাকা হবে। তাহলে এই 15,000 টাকা কি বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এটা কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হবে, এই 15,000 টাকা কি বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যান্সার। আশা করি হয়তো বা বুঝতে পারছো। তো আমরা এখন যেহেতু এক্সাম্পল করলাম তো তাহলে তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখন আমরা এই অধ্যায়টা প্রথম থেকে শুরু করব, কারণ তোমাকে কি কি বিষয় জানতে হবে এই অধ্যায়ের সেগুলো তোমাকে আমি বলে দিব, এবং কি কি বিষয় ভালো করে ফোকাস করতে হবে, কী কী বিষয় মুখস্থ করতে হবে সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করব এই অধ্যায়ে বা এই ভিডিওতে। তো আমি তার জন্য একটা নতুন একটা পেজ নিলাম, সেটা হচ্ছে কি দেখো আমি লিখে রেখেছি যেন তোমাদের আমি আর ভিডিওটার লেংথি না হয় সে কারণে। তো এখানে দেখো মুনাফা ও মুনাফার হার নিম্নরূপ, তোমাকে মুনাফা ও মুনাফার হার নিম্নরূপ বের করতে হবে, কারণ কোনো জায়গাতে মুনাফা থাকবে কোনো জায়গাতে মুনাফা থাকবে না। তো তার জন্য তোমাকে কি করতে হবে, কিছু মুনাফা ও মুনাফার হার নির্ণয়ের কৌশল জানতে হবে। তো মনে করো প্রশ্নে বললো যে মোট মুনাফা বের করো, কত মোট মুনাফা বের করো, তাহলে তোমাকে কি করতে হবে, মোট মুনাফা বা মোট লাভ বের করার নিয়মটা কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিতে হবে। তো এখন ধরো মনে করো যে 1 লক্ষ টাকা বিক্রয় আছে, কত 1 লক্ষ টাকা বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় মোটামুটি ধরো যে 20,000 টাকা আছে, আরও বেশি থাকবে হয়তো বা, যাই হোক 20,000 টাকা আছে। তাহলে তোমার লাভ কত হলো, এখানে 80,000 টাকা। আচ্ছা না, এখানে 80,000 দিই দেখবে, আর এখানে 20,000 দিই, তাহলে সুবিধা হবে। মনে করো প্রশ্নে দেওয়া আছে বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় মোট দেওয়া আছে ধরো 80,000 টাকা, তাহলে বলতে পারে যে তোমার মোট মুনাফা বা মোট লাভ কত। তাহলে তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে বের করতে হবে। তাহলে মোট মুনাফা বা মোট লাভ বের করার সূত্র কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তুমি যে টাকাটা পাবা সেটা হচ্ছে গিয়ে মোট লাভ বা মোট মুনাফা। তাহলে কত 20,000 টাকা হলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র, অবশ্যই নোট ডাউন করে নিবা। আচ্ছা, পরবর্তী আরেকটা সূত্র দেখো, মোট মুনাফার হার বের করার নিয়ম, মানে মোট এখন তো বের করলাম মোট মুনাফা, বাট এই টাকারই যদি আমি মোট মুনাফার হার বের করি তাহলে সেটা কেমনে। আচ্ছা, মোট মনে করো যে মুনাফা, এই যে এটা কত মুনাফার হার, মোট মুনাফা কত 20,000 টাকা, মোট মুনাফা ধরো 20,000 টাকা। নিট বিক্রয় মনে করো 1 লক্ষ টাকা নিট বিক্রয়। ওকে, তো মনে করো এই যে নিট বিক্রয় মনে করো যে এই 1 লাখ টাকা আমরা ধরি, 1 লক্ষ টাকা, এখন গুণ 100। তো এটার ক্যালকুলেশন কি হবে, এটার থেকে এটা ভাগ দিয়ে এটার সাথে গুণ করতে হবে, গুণ করলে তোমার হবে 20%, ঠিক আছে।
তাহলে এই যে 20% তুমি কি পেলা, মুনাফার হার পাইলা। এখন মনে করো যে বিক্রয়ের ওপর মুনাফার হার 20%, তাহলে মুনাফা কত, এই যে 20,000 টাকা। অ্যাকচুয়ালি এভাবে বের হয়। তো তোমাকে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মোট মুনাফা বের করার নিয়ম, সেটা হচ্ছে কি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিতে হবে। আর মোট মুনাফার হার বের করতে হলে তোমাকে মোট মুনাফা থেকে নিট বিক্রয় ভাগ দিয়ে গুণ করতে হবে 100, তাহলে তুমি কি পাবা, মোট মুনাফার হার পাবা। তো আমাদের এখানে মোট মুনাফার হার কত পেলাম, 20%। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা প্রসেস গেল। তো আরও অনেক আছে তোমার জানতে হবে। তো নিচে দেখো, ক্রয় মূল্যের ওপর মুনাফার হার বা বিক্রিত পণ্যের ব্যয় বা মার্কআপ, এখানে 3টা নাম আছে কিন্তু, কারণ 3টা নামের যে কোনো একটা থাকতে পারে পরীক্ষার হলে, তাহলে তোমাকে 3টা নামই ভালোভাবে মাথায় রাখতে হবে। তো ক্রয় মূল্যের ওপর মুনাফার হার এটা একটা, বিক্রিত পণ্যের ব্যয় মার্কআপ। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয় মার্কআপ। তো এটা সূত্র হচ্ছে মোট মুনাফা ভাগ বিক্রিত পণ্যের ব্যয় গুণন 100। ঠিক আছে, এটা একটা সূত্র। তো তোমাকে সাপোজ বললো যে মোট মুনাফা মনে করো যে কি বলে 20,000 টাকা বা 30,000 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে মনে করো যে মোট মুনাফা ধরো যে 1,000 টাকা আছে, না হ্যাঁ 1,000ই ধরি, 1,000 টাকা মোট মুনাফা 1,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় মনে করো যে 5,000 টাকা আছে মনে করো, কারণ প্রশ্ন বলবে এভাবে যে মোট মুনাফা 1,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 5,000 টাকা, তাহলে মার্কআপ কত, এই যে দেখো মার্কআপ কত, এরকমভাবে বলতে পারে। বললো যে 1,000 টাকা মোট মুনাফা, মোট মুনাফা 1,000 টাকা, এবং বললো যে বিক্রিত পণ্যের ব্যয় 5,000 টাকা। তাহলে তোমাকে বলে যদি মার্কআপ কত, সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেশন করে গুণ দেবা 100, তাহলে তোমার অ্যাকচুয়ালি হবে এখানে 20%। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করার নিয়ম। তো সেম প্রসেস পরবর্তীতে আরেকটা আছে, সেটা কি দেখো যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বা মার্জিন বা প্রান্তিক মুনাফার হার, 3টা নাম আছে। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, মার্জিন, এটা কি প্রান্তিক মুনাফার হার। তো এটা সেম প্রসেস, মোট লাভ মনে করো যে 1,000 টাকা, বিক্রয় মনে করো যে 5,000 টাকা, গুণ 100, তাহলে কত হবে, মুনাফার হার ওই 20%ই হবে। ঠিক আছে, যেভাবে হোক তোমাকে ফর্মুলা দিয়ে দিবে যে অ্যামাউন্ট হয়তো বা দিতে পারে, মোট লাভ মনে করো যে 1 লাখ টাকা দিতে পারে, বিক্রয় মনে করো যে 3 লাখ টাকা দিতে পারে, গুণ তুমি 100 দিয়ে এভাবে ক্যালকুলেশন বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি তুমি এই দুইটা বিষয়টা বুঝতে পারছো। তারপর যদি না বুঝতে পারো, ভালো করে একটু ভিডিওটা পিছনে নিয়ে আবার একটু দেখার চেষ্টা করবা কয়েকবার, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। ওকে, তো আমরা এখন একটা এক্সাম্পল করব, তাহলে তোমার বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো আমি একটা অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে ওকে, তাহলে মনে করো যে মোট আয় মনে করো যে 48,000 টাকা আছে, মোট আয় 48,000 টাকা, নিট বিক্রয় মনে করো যে 4 লাখ টাকা আছে। ওকে, 4 লাখ টাকা আছে। তারপরে মনে করো যে গড় সম্পত্তি মনে করো 6 লাখ টাকা আছে। এখন তোমাকে বলবে যে মোট মুনাফার পরিমাণ কত, বা মোট মুনাফার হার কত, মানে মোট মুনাফার হার বের করতে হবে। তাহলে মোট মুনাফার হার বের করার নিয়মটা কি সেটা আমরা দেখাইছি। ওকে, একটু থামো, আমি সেই কোশ্চেন আবার দেখ। ওকে, তো এখানে কি আছে, মোট মুনাফার হারটা কি, মোট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণন 100, এটা হচ্ছে মোট মুনাফার হার নির্ণয়ের সূত্র। তাহলে তোমাকে বললো এখানে যে মোট মুনাফার হার কত, তাহলে তোমাকে কি বের করতে হবে, তাহলে মোট মুনাফার হার, তাহলে কি হবে, এ পাশে হবে মোট আয় অথবা মোট লাভ অথবা মোট মুনাফা, যেটা নামই থাকুক না কেন সেম। তারপরে নিচে থাকবে কি নিট বিক্রয়,
ঠিক আছে, নেট বিক্রয় থাকবে গুণন 100। তাহলে মোট মুনাফার হারটা কি, মোট আয় বা মোট লাভ বা মোট মুনাফা যেটাই দেওয়া থাকুক না কেন সেম একই অ্যামাউন্টই হয়, ডিভাইডেড বাই নেট বিক্রয় গুণন 100। তো আমাদের মোট আয় কত আছে 48,000, নেট আয় কত আছে, নেট বিক্রয় 4 লাখ টাকা। তাহলে এই যে গড় সম্পত্তিটা দেওয়া আছে এটা তাহলে কি দেওয়া আছে, অকেজো না, এটা কোনো কাজ আছে, এটা তোমাকে ভয় দেখানোর জন্যে প্রশ্নে তুলে দিতে পারে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি মোট মুনাফার হার বের করতে হলে দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে গিয়ে মোট আয় আর হচ্ছে নেট বিক্রয় আর গুণ 100, আর কিছু লাগে না। তো এখন তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করার করে তোমার যে অ্যামাউন্টটা আসবে সেটা অ্যামাউন্টটা আসার নিয়ম কি, এই জিরো কাটাবে, কেটে দেবে, খালি জিরো কলম কেটে দিবা, কেটে দেওয়ার পরে কি করবা, এটার সাথে আবার এই জিরো কেটে দেবা, তাহলে 4 12 কত 48, তাহলে 12, এটা গুণ করলে 12% হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওকে। তাহলে সবগুলো জিরো তুমি যদি কেটে দাও এভাবে, যে এখানে 5টা শূন্য আছে উপরে 3টা, 2টা কেটে দিলে 4 12 48টা হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম, জাস্ট তোমাকে ক্যালকুলেটর ছাড়াই তোমাকে কী করতে হবে, বের করতে হবে। এখন মনে করো যে এই মুনাফার হার আবার বের করতে হলে মনে করো যে 50,000 টাকা দেওয়া আছে, মোট আয় 50,000 দেওয়া আছে, এখানে মনে করো যে ধরো যে 2 লাখ টাকা দেওয়া আছে গুণন 100। তাহলে বের করতে হবে সেটা কেমনে, এই জিরো কাটবা, এই জিরো কাটলো, এটা এই জিরো কাটলো, তারপর এই জিরো মানে জিরো দিয়ে জিরো কেটে ফেলবা, তারপর 2 আর উপরে 50 থাকে, তাহলে কত হবে 25 দুগুণে 50, তাহলে তোমার অ্যাকচুয়ালি কত হবে এটা, তাহলে 25%, তাহলে মুনাফার হার 25%। তো এভাবেই তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি তুমি এই অধ্যায়টাতে ভালোভাবে বুঝতে পারছো। আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এই অধ্যায়ে 2টা আরও বিষয় আছে, সেটা হচ্ছে তোমার এফওবি, নাম শুনে থাকবো হয়তো বা, এফওবি এটা হচ্ছে শিপিং পয়েন্ট, তারপরে আছে এফওবি ডেস্টিনেশন, এই 2টা জিনিস আছে। এই 2টা জিনিস এই অধ্যায় থেকে একটু ইম্পর্টেন্ট আছে, তুমি 2টা জিনিস ভালোভাবে মাথায় রাখবা। তো প্রথমে তোমাকে রাখতে হবে এই এফওবি ফুল ফর্মটা কি। তো এফওবি ফুল ফর্মটা কি, ফ্রি অন বোর্ড, BOARD বোর্ড, ফ্রি অন বোর্ড। এই এফওবি শিপিং পয়েন্টটা হচ্ছে এমন একটা শর্ত, তুমি একটা পণ্য কিনতে গেছো মনে করো, তো সে পণ্যের গায়ে লেখা আছে যে এফওবি শিপিং পয়েন্ট, তখন কি করবে, বিক্রেতার নিকট হতে ক্রয় করা মাত্র ক্রেতার নিকট হস্তান্তর করে দেবে সাথে সাথে। তুমি একটা পণ্য ক্রয় করলা, মনে করো যে ঘড়ি কিনলা, তো ঘড়ির গায়ে লেখা আছে এফওবি, এই শিপিং পয়েন্টটা লেখা আছে SP, 2টা দিয়ে আমি সংক্ষিপ্ত দিয়ে বোঝাচ্ছি, এফওবি শিপিং পয়েন্টটা লেখা আছে, তখন তোমাকে কি করতে হবে, তুমি তোমার খরচ দিয়ে বাসায় চলে আসতে হবে এই পণ্যটা নিয়ে, মানে তোমার যে গাড়ি ভাড়া খরচ এটা ওই বিক্রেতা বহন করবে না, এটা একটা গেল। আর সেম আরেকটা বিষয়, তুমি যদি আলমারি কিনো, আলমারি কিনলা, ঠিক আছে, তো আলমারি গায়ে লেখা আছে এফওবি ডেস্টিনেশন, তখন কি করবে, যাই বিক্রি করলো পণ্যটা, ওই বিক্রয়কারী বা বিক্রেতা তোমাকে বাসায় পৌঁছে দিবে পণ্য সহকারে, বা পণ্যটা তোমাকে বাসায় পৌঁছে দিবে, এটাই হচ্ছে এই 2টা শর্ত। তো যখনই কোনো পণ্য তুমি যদি পারচেস করবা সেক্ষেত্রে দেখবা যে এই 2টা লেখা আছে কিনা, যখন বড় বড় প্রতিষ্ঠানে যাবা, বড় বড় কোনো একটা জায়গায় কিনতে গেলে এই 2টা জিনিস থাকে। ঠিক আছে, তো এটা জিনিস মাথায় রেখে করবা। তো এই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ধরো যে সামগ্রিক কিছু গাণিতিক সমস্যা সমাধান করলাম। তো এই রিলেটেড তুমি যদি তোমার গ্যাপ বই অথবা র্যাফ বইটা ফলো করো, আশা করি খুব ভালো একটা ফলাফল পাবা। সেইখানে তোমার আরও বিস্তারিত আলোচনা আছে, কারণ একটা ভিডিওতে তো সব কিছু অঙ্ক সমাধান করা পসিবল না, তাই না? তো যেটুকু আমাদের প্রয়োজন, যেটুকু আমাদের ছিল সেটা আমরা কভার করে দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তী ক্লাস আমাদের জানিয়ে শেষ করছি আজকের ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তো হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।